এই এই ওঠ ওঠ, ট্রেন ঢুকে গেছে, মালপত্র নামাতে হবে তো। এই তরঙ্গটা এখনো ট্রেনে কেন? এই বিশা, এই তরঙ্গটা কার? যাই না দাদা, আমিও অনেকক্ষণ থেকে দেখছি, বাকিদেরও জিজ্ঞেস করেছি, ওদের কেউ নামাতে বলেনি। এই থাম তো দেখি। কি হলো দাদা, তরঙ্গই কান পাতলে কেন? কথা বলছে, মানুষ মরে ভূত হয়ে গেছে। কি সর্বনাশী কথা, তরঙ্গের মধ্যে মানুষ, সে মানুষ কথা বলে? তরঙ্গের কি হয়েছে, চেঁচাচ্ছ কেন? দেখুন না দারোগা বাবু, এই তরঙ্গের মধ্যে ভূত আছে, মানুষ মরে ভূত হয়ে গেছে। চলো তো গিয়ে দেখি। কি হয়েছে অফিসার, এখানে এত ভিড় কেন? ও, স্টেশন মাস্টার আর অ্যাসিস্ট্যান্ট স্টেশন মাস্টার আপনারা দুজনেই এসে পড়েছেন দেখছি। এই অজ্ঞাত তরঙ্গের ভেতর থেকে কে যেন কথা বলছে। কি কথা বলছে? ভাঙো ভাঙো, ভেঙে ফেলো ট্রাঙ্ক, নিশ্চয় মানুষ আছে, মানুষ। থামো, ওই ইস্পাতের বন্ধ তরঙ্গের মধ্যে ওটা মানুষ, জ্যান্ত। আমি আমি কোথায়? আমাকে আমাকে বাড়ি নিয়ে চল। অজ্ঞান হয়ে গেছে, অ্যাম্বুলেন্স ডাকো জলদি। রেডিও মিলনের আজকের নিবেদন দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের কাহিনী ফরেনসিক, কেস নাম্বার 1। গল্পটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করবেন, আর আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল রেডিও মিলন 90.4 FM-কে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শুরু হচ্ছে দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের কাহিনী ফরেনসিক, কেস নাম্বার 1। পুরো ঘটনাটাই তো শুনলে মুখার্জি। লোকটা হসপিটালে ভর্তি আছে, তোমরা একবার দেখে গেলে ভালো হতো। এ যে একেবারে ভূতের গল্প চৌধুরী। ঠিক আছে, আমরা হসপিটালে গিয়ে দেখে আসব। চৌধুরীর অনুরোধে লোকটাকে আমরা দেখতে এলাম। অর্ধচেতন অবস্থায় ট্রাঙ্কের সেই লোকটা বিছানায় শুয়ে রয়েছে। চেহারা ফ্যাকাশে হয়ে গিয়েছে। উচ্চতা মনে হলো 5 ফুট 7 ইঞ্চির বেশি নয়। ওজন প্রায় মণ দেড়েক, এক মাথা চুল, মুখ ভর্তি দাড়ি। লোকটা ধুঁকছে। একেই নতুন একটা তরঙ্গে পুরে খুন করার চেষ্টা হয়েছিল। ভাগ্য ভালো তাই মরেনি। লোকটাকে দেখে কি বুঝলে মুখার্জি? মনে হচ্ছে লোকটা শ্রমিক, বহুদিন দাড়িগোপ কামায়নি। আচ্ছা চৌধুরী, এই 1962-তে এসেও মানুষ কত নিষ্ঠুর হতে পারে দেখেছ? হত্যাকারী কোনো অস্ত্র ব্যবহার করলো না, গলা টিপেও মারল না। হ্যাঁ, গলা টিপে মারতে চায়নি, তবে নতুন উপায় খুন করতে চেয়েছিল। ওই ফুটোওয়ালা ট্রাঙ্কটা দেখলে বুঝতে। ফুটো? ফুটো কেন? কটা ফুটো রয়েছে? কোথায় ফুটো? ট্রাঙ্কটা তো বলেছিলেন নতুন। হ্যাঁ নতুন। ট্রাঙ্কটা ল্যাবরেটরিতে পাঠালে দেখে নিও। হ্যাঁ চলো, জ্ঞান ফিরলে স্টেটমেন্ট নেব। এখন ওর জ্ঞান ফিরবে না মনে হচ্ছে। এসো। চৌধুরীকে দাঁড়াতে বলে লোকটার হাত, গলা আর পা দুটো বেশ ভালো করে পরীক্ষা করলাম। তারপর বেরিয়ে এলাম। চিন্তার কারণ নেই মুখার্জি, এ তো সোজা কেস। মায়ারানী হত্যার মতো ঘোরালো নয়, প্লেন অ্যান্ড সিম্পল। তাই নাকি? তা কিরকম? খুনির সন্ধান পেয়ে গেছো? না, তা পাইনি, তবে হত্যাকারী যে এই লোকটাকে ট্রাঙ্কে পুরে দম আটকে মেরে ফেলার ব্যবস্থা করেছিল সে তো বোঝাই যাচ্ছে। সুতরাং লোকটার জ্ঞান ফিরলেই তার কাছ থেকে সব শুনে হত্যাকারীকে গ্রেপ্তার করলেই হবে। আর তারপর হত্যা করার অপরাধে তার 5-7 বছর জেল। কিন্তু চৌধুরী, ব্যাপারটা যত সোজা ভাবছ তা নাও হতে পারে। হত্যাকারীকে ধরলেই তো হলো না, প্রমাণ চাই।
চেষ্টা করে সেসব প্রমাণ সংগ্রহ করতে হবে। ওই যে খুনি বলে আঙুল দেখালি তো আর চলবে না। সে তুমি যাই বলো, আমার বিশ্বাস এবারে হত্যাকারীকে খুব সহজেই ধরা যাবে। একবার সেই খুনে বদ লোকটাকে ধরতে পারলে তার জীবন শেষ করে ছাড়ব। ট্রাঙ্কটা পরীক্ষা করা দরকার চৌধুরী। ওর সঙ্গে অন্যান্য জিনিসপত্রগুলোও পাঠাও, আর লোকটা স্টেটমেন্টটা পেলে জানিও। মনে হচ্ছে লোকটা শ্রমিকই হবে। আচ্ছা, ট্রাঙ্কটা কত বড় জানো? মনে হচ্ছে 3-3.5 ফুট হবে। হ্যাঁ, লোকটা লম্বায় বোধহয় 5-5.5 হবে। একটা 5.5 ফুটের লোককে এর মধ্যে পুরল কি করে বলো তো? যেমন করে তুমি ট্রাঙ্কে তোমার লম্বা লম্বা প্যান্টগুলো পুরে রাখো, যারা খুন করতে চাইছে তারা কি জামাই আদরে শোয়াবে মুখার্জি? চৌধুরী, তুমি জানো না কত জোরালো একটা প্রমাণের সম্ভাবনার আলো তুমি আমার মনে জ্বালিয়ে দিলে। মনে করে দেখো, জামাই আদর হত্যাকারী করেনি, অথচ হাতে পায়ে সেই জিনিসটা দেখলাম না কেন? এরপর সারাটা পথ চৌধুরী আর কোনো কথা বলেনি। হয়তো ভাবছিল ওর যেটাকে এত সহজ বলে মনে হচ্ছে, আমি সেটাকেই অত্যন্ত জটিল, ঘোরালো আর রহস্যময় মনে করছি কেন? যাকে খুন করা হচ্ছিল সে যখন বেঁচেই গেল, তখন আর হত্যাকারী কে বা কারা সেটা খুঁজে বের করা চৌধুরীর কাছে মোটেই শক্ত নয়। হত্যাকারীর এত বড় একটা খুনের ষড়যন্ত্র ফেঁসে গেল, এটা নেহাতি এই লোকটার সৌভাগ্য। আমি সবই বুঝতে পারছিলাম, তবু কোথায় যেন একটা বড় রকমের কিন্তু রয়ে যাচ্ছে। যাই হোক, ট্রাঙ্কটা পাঠালেই সব বোঝা যাবে। এরপর চৌধুরী স্টিলের ট্রাঙ্কটা কুলির মাথায় চাপিয়ে ফরেন্সিক ল্যাবরেটরির তেতলায় তুলে দিয়ে সেই যে গেল, দিন সাতেক আর কোনো দেখা নেই। অবশ্য শুধু ট্রাঙ্ক নয়, তার সঙ্গে পাঠিয়েছে একটা ছোট্ট তালা, খুব দামি ব্র্যান্ডের, এক কোছা পাটের লম্বা দড়ি আর খানিকটা মাটি, আর একটা কাগজের প্যাকেট। এছাড়া এক কোছা মাথার চুল হাসপাতালে লোকটার মাথা থেকে কেটে নেওয়া হয়েছে। একটা ময়লা লুঙ্গি, গেঞ্জি, জামা, হাসপাতালেই কেটে নেওয়া লোকটার কিছু দাড়ি গোফের চুল, আর একটা সিল মারা ফরওয়ার্ডিং মেমো, যাতে এক্সিবিটগুলোর নাম লেখা আছে আর কি কি পরীক্ষা করতে হবে তার বিবরণ। এছাড়া ঘটনার ইতিহাসও খানিকটা লিখে দিয়েছে, আর পাঠিয়েছে লোকটার একটা ফটো। ল্যাবরেটরির অভিজ্ঞ ফটোগ্রাফার চুলের এবং ট্রাঙ্কের ছবি নিলেন। অনুবীক্ষণ যন্ত্রে দাড়ির চুল, ট্রাঙ্ক সবই পরীক্ষা করা হলো। ট্রাঙ্কের ব্যাপারটা খুবই গোলমেলে, সত্যি ওটা বেশ রহস্যময়। এরপর হঠাৎ ধূমকেতুর মতো একদিন আবার চৌধুরীর আবির্ভাব হলো। কি হে অনুবীক্ষণ মুখার্জি, আমার কেসটার কি করলে? কিছু পেলে? মনে তো হচ্ছে শুরুই করনি। কি ভাবছো বলো তো? আমাদের কথা থাক, ওদিকের খবর বলো। কেস হিস্ট্রিটা একটু খুলে বলো তো। ব্যাপার কি হে, ফরওয়ার্ডিং মেমোতে তো লিখেই দিয়েছি। তোমার অনুমানই ঠিক। লোকটা তার স্টেটমেন্টে বলেছে যে সে জুট মিলের একজন শ্রমিক, তার নাম মহিউল হোসেন। নানা খুঁটিনাটি ব্যাপার নিয়ে লেবার অফিসারের সঙ্গে প্রায়ই ওর ঝগড়া হতো। লেবার অফিসারটা মহা বদলোক, নানাভাবে ওই গরিব লোকটাকে হয়রান করছিল। ঘুষ চাইতো, মজুরি কাটতো, তারপর কোন রকমের সাহায্য করতে না পেরে শেষে গুন্ডার ভয় দেখায়, বলে খুন করব, শেষ করে দেবো। মহিউল, তুমি আমাকে চেনো না, আমার হাতে গুন্ডা আছে। থানায় কোনো ডায়েরি আছে? তা তো জিজ্ঞেস করিনি, বোধহয় ডায়েরি নেই। থাকলে লোকটা বলতো। তারপর বলে যাও। এটা তো শ্রমিক মালিকের চিরাচরিত ব্যাপার। শেষে মতলব করে একদিন সন্ধ্যের পর মহিউল যখন বেড়াতে বেরিয়েছিল, তখন হঠাৎ কয়েকজন গুন্ডাকে দিয়ে জোর করে গাড়িতে তুলে বহু দূরে নিয়ে যায়। 18 দিন ধরে একটা ঘরে আটকে রাখে। জায়গাটা বোধহয় রসুলপুর, কলকাতা থেকে বেশ দূরে। কত মাইল হবে কলকাতা থেকে? তা প্রায় 60 মাইল হবে। যেদিন ট্রাঙ্কের মধ্যে লোকটাকে ভরা হয়, সেদিন হঠাৎ নাকে রুমাল দিয়ে ওকে অজ্ঞান করে ফেলে ওরা। তারপর দম আটকে মারার ব্যবস্থা করেছিল ট্রাঙ্কের মধ্যে।
কিন্তু আয়ুর জোর, তাই লোকটা বেঁচে গেছে। তাহলে লোকটাকে আসলে কিডন্যাপ করা হয় খুন করার জন্যই। সবটাই কায়দা করে এনেছিল, কিন্তু তাও শেষ পর্যন্ত ফেঁসে গেল। হ্যাঁ, ষড়যন্ত্র কাজে এলো না, তাই খুনের ষড়যন্ত্রে লিপ্ত থাকার জন্য লেবার অফিসারটাকে গ্রেপ্তার করে হাজতে রেখেছি। আর তুমি শুনলে খুশি হবে অনুবীক্ষণ মুখার্জি, কোর্ট খুনিকে বেল দেননি। ভারতীয় দণ্ডবিধির 364 আর 307 ধারায় ফেলা হয়েছে। আচ্ছা চৌধুরী, শ্রমিকটা কি তার দলের, মানে কারখানার ইউনিয়নের পান্ডা, আর বেশ স্বাস্থ্যবান সবল? তোমার দুটো অনুমানই সত্যি, কিন্তু এবার তোমার এদিককার কথা বলো। লেবার অফিসারকে ঝোলাতে না পারলে দেশে আইন আছে কেন? তোমরা রয়েছো কেন? ক্ষমতা আছে বলেই লেবার অফিসার একজন গরিব শ্রমিকের উপর যা খুশি তাই করবে? আমার মনে হয় তুমি তদন্তটা জোরালোভাবে করছো না। আমাদের আরও সঠিক খবর দাও। আর কত সঠিক খবর চাও তুমি? ট্রাঙ্ক পাঠিয়েছি, সব মালপত্রও পাঠিয়ে দিয়েছি, তুমি নিজে গিয়ে হাসপাতালে লোকটাকে দেখেও এলে। আবার কিসেই তোমার অসুবিধা হচ্ছে তা বুঝতে পারছি না। এদিকে আজকের খবরের কাগজে যে বিরাটভাবে খবরটা বেরিয়েছে, পড়েছ? তুমি তো ব্যাপারটায় গুরুত্বই দিচ্ছ না বলে মনে হচ্ছে। অত চড়ছো কেন? পড়েছি, এই দেখো না, কাগজটা তো সঙ্গেই রয়েছে। সম্পাদকীয় স্তম্ভে বড় বড় করে লেখা, নির্যাতিত নিপীড়িত দরিদ্র একটি কর্মীর প্রতি সুবিচার চাই, লেবার অফিসারের শাস্তি চাই, ট্রাঙ্কের মধ্যে পুরে রেলগাড়িতে চড়ানো যা আর বিষ খাইয়ে মারা বা ছোড়া মারাও তাই। এটা হত্যা, খুন, ফরেন্সিক ল্যাবরেটরিতে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এটা হ্যাভস আর হ্যাভেন্সের দ্বন্দ্ব, গরিব আর ক্ষমতাবান ধনীর ঝগড়া, ইত্যাদি ইত্যাদি। তাহলে বোঝো, ভেবে দেখো, ব্যাপারটা তাড়াতাড়ি শেষ করতে হবে। সামনের সোমবার কোর্ট, যাতে তোমাদের রিপোর্টের জন্য মামলার দিন পিছিয়ে না যায়, অনুগ্রহ করে সেদিকে নজর রেখো। খুনে লেবার অফিসারের ষড়যন্ত্রটা দেশবাসীর সামনে তুলে ধরতে হবে। হ্যাঁ, বুঝলাম। বেশ, আজকে তাহলে উঠি। আর শোনো, একটু ভেবেচিন্তে রিপোর্ট দিও, তা না হলে বুঝতেই পারছো খবরের কাগজওয়ালারা আমাদের তুলোধনা করে ছাড়বে, আর আদালতের ডিফেন্স ছেড়ে কথা বলবে না। একটু ভেবে, কেমন? চলি, আমার কাজ আছে। কাজের মানুষ এই চৌধুরী, আমি বলি মূর্তিমান কর্মী। সত্যি এমন লোকই পুলিশ লাইনে চাই। ডাকলেই ল্যাবরেটরিতে ছুটে আসে, আলোচনায় অংশ নেয়, পরামর্শ মতো কাজও করে। তার কথা মতো সত্যি সত্যি কেসটা নিয়ে আবার ভাবছিলাম আমরা। প্রথমে ভেবেছিলাম ওই সর্বনাশা ট্রাঙ্কটার কথা, তারপর বাঁকানো প্লেটগুলোর কথা, যেগুলো দিয়ে ট্রাঙ্কের ভেতরের গর্তগুলো ঢাকা দেওয়া ছিল। তারপর আরও পরীক্ষা করেছি ধুলোবালি কয়লায় ভর্তি লুঙ্গি গেঞ্জি জামাগুলো নিয়ে। কিন্তু সেই কিন্তুটা এবারও রয়ে গেল। শনিবার চৌধুরী আবার এলো। এবার খবরের কাগজটা সে নিজেই এনেছে। বিরাট খবর, সহস্র মানুষের কৌতূহলী দৃষ্টি আদালতের ওপর। শোনো শোনো, মহিউল হোসেন মামলা। এবার হত্যার ইতিহাসে এক অভিনব পন্থা আবিষ্কার করা হয়েছে। এই নিষ্ঠুরতা ইংরেজদের ব্ল্যাক হোল ট্র্যাজেডিকেও লজ্জা দিয়েছে। রোমান্টিক কিন্তু বিভৎস উপায় উদ্ভাবন করেছেন লেবার অফিসার, অর্থাৎ মালিক পক্ষ। গলা টিপে না মেরে দম আটকে মারার চেষ্টা। এর বিচার চাই, ন্যায় বিচার। মালিকের জুলুম চলবে না। তদন্তকারী পুলিশ অফিসারের অক্লান্ত পরিশ্রম ও নিষ্ঠা সহজেই খুনিকে আবিষ্কার করেছে। তার ধারালো বুদ্ধি, সজাগ দৃষ্টি ফরেন্সিক বিশেষজ্ঞদের সাহায্য করেছে। শুনলে মুখার্জি? চৌধুরী, ট্রাঙ্কের ভেতরে অনেক ফুটো, আর ওই ফুটোগুলো ঢাকা দেওয়ার প্লেটগুলো বাঁকানো। কেন বলো তো? মনে হয় বাতাস ঢোকানোর জন্যই এই ব্যবস্থা করা হয়েছে। আর লক্ষ্য করেছ, নতুন ট্রাঙ্কের ভেতরে রং করা না থাকার দরুন তেলের ছাপটা বড্ড স্পষ্ট হয়ে চোখে পড়ছে। কিন্তু নতুন ট্রাঙ্কে তেল এলো কি করে? তোমাদের বিদ্যে বুদ্ধিটা আদালতে সাক্ষীর কাঠগড়ায় দাঁড়িয়ে হাজার কৌতূহলী লোকের সামনে প্রকাশ করো, তবে তোমাদের এই রিপোর্টের ওপরে অনেক কিছু নির্ভর করছে। তোমরা একজন খুনিকে গারদে পূর্বে, এটাই সবাই চাইছে। আমার হাতেও অনেক প্রমাণ আছে, যথাসময় কোর্টে পেশ করব। সোমবার
আদালতে মহিউলের মামলা উঠল। আদালত কক্ষ লোকে লোকারণ্য। জজ সাহেব প্রস্তুত হলেন। প্রসিকিউটর উঠে দাঁড়ালেন। মিলর্ড, আমি আসামিকে মানে ওই লেবার অফিসারকে ক্রস এক্সামিন করতে চাইছি। ইওর অনার মে প্লিজ। ও ইয়েস, প্লিজ প্রসিড। প্রৌঢ় প্রসিকিউটর একটু নিচু হয়ে টেবিলের ওপর ছড়ানো কাগজপত্রে চোখ বুলিয়ে নিয়ে সোজা হয়ে দাঁড়ালেন। লেবার অফিসার তীব্র শঙ্কিত দৃষ্টিতে উপস্থিত জনতার দিকে তাকালেন। তরুণ ব্যারিস্টার স্থির দৃষ্টিতে চেয়ে রয়েছেন অভিজ্ঞ প্রসিকিউটরের দিকে। আদালতের বাতাস হঠাৎ যেন স্তব্ধ হয়ে গেছে। উপস্থিত প্রত্যেকটি মানুষেরই একই চিন্তা, খুনির শাস্তি হোক। লেবার অফিসারকে লক্ষ্য করে ধীরে ধীরে প্রসিকিউটর এগিয়ে গেলেন। আচ্ছা বলুন তো, আপনি কি ওই লোকটিকে চেনেন? বেশ ভেবে উত্তর দিন। হ্যাঁ চিনি। বোধ করি ভালো করেই চেনেন। হ্যাঁ, আমাদের কারখানায় কাজ করে, পুরনো কর্মী। বেশ, আপনার বিরুদ্ধে কি অভিযোগ রয়েছে তা জানেন? জানি। মানেন? আই মিন, দোষ স্বীকার করছেন? না, ওই অভিযোগ সম্পূর্ণ মিথ্যে। আমি নির্দোষ। কেন? ও কথা বলতে আপনাকে কি কেউ শিখিয়ে দিয়েছে? ইওর অনার, I object to such question. আই অ্যাম সরি স্যার। শিখিয়েছে কথাটা আমার বলা উচিত হয়নি। ওটা হবে আমার লার্নেড কাউন্সিল অ্যাডভাইস করেছেন। ওয়েল, আপনি জিজ্ঞাসাবাদ করুন, টাইম ইজ ওয়েস্টেড। আপনার সঙ্গে এই মহিউল হোসেনের কেন বনিবনা হতো না তার কারণ আমরা জেনেছি। আপনি লেবার অফিসার, আপনার হাতে শ্রমিক ভর্তি করার ক্ষমতা রয়েছে, হ্যাঁ কি না? হ্যাঁ, আমি কারখানার শ্রমিক নিয়োগ করে থাকি। ছাঁটাই করেও থাকেন, তাই না? হ্যাঁ, প্রয়োজন বোধে তাও করি, করতে বাধ্য থাকি। প্রয়োজন না থাকলে করেন নিজের স্বার্থসিদ্ধির জন্যে? না, বিনা কারণে আমি ছাঁটাই করি না। সম্পূর্ণ মিথ্যে কথা। আমরা জানি আপনি রতন হাজরা বলে একজন শ্রমিককে গত বছর তাড়িয়েছেন, কারণ সে আপনাকে 100 টাকা ঘুষ দিতে অস্বীকার করে। সেই ব্যাপারে প্রতিবাদ করতে গিয়েই মহিউল্লাহ আপনার কোপানলে পড়েছে। মিথ্যে কথা। রতন হাজরা চুরির অপরাধে ডিসমিস হয়েছে। তাকে কারখানার মাল চুরি করে নিয়ে যেতে দেখা যায়। তারপর মালিককে জানানো হলে তিনি প্রমাণ সাক্ষ্য জোগাড় করে পরে রতনকে জেলে না দিয়ে দয়া করে ছেড়ে দিয়েছিলেন। আমাকে ঘুষ দেওয়ার কথাটা সম্পূর্ণ মিথ্যে। মিলর্ড, এ ধরনের কথা যদি প্রসিকিউটর বলেন তাহলে আমার মক্কেলের সুনাম ক্ষুণ্ণ হবে। মক্কেল যথেষ্ট সম্মানীয় পদে যুক্ত রয়েছেন, সেটা যেন পিপি অনুগ্রহ করে মনে রাখেন। আপনি চড়ছেন কেন? সবই তো প্রমাণের অপেক্ষা। আমায় বলতে দিন। আপনি বসুন। আপনি থাকতে মক্কেলের সুনাম ক্ষুণ্ণ হতে যাবে কেন? মহিউলকে আপনি প্রায়ই তাড়িয়ে দেবেন বলে ভয় দেখাতেন, কথাটা সত্যি? হ্যাঁ, ওকে চাকরির বিষয়ে সাবধান করে দিতাম, এটুকুই সত্যি। কেন সাবধান করতেন কেন? কারণ মহিউল যখন খুশি কাজে আসতো, চলে যেত, আইন মানত না। প্রত্যেকটা ফ্যাক্টরির কতগুলো নিয়ম আছে, সে অনুসারে ওকে আমি রাখতে পারি না। ওর নামে ডিপার্টমেন্টের অফিসার কমপ্লেন্ট করেছেন, রিটেন ডকুমেন্ট আছে আমার কাছে, দেখবেন? না থাক, বুঝেছি। মিলর্ড, এর থেকে বোঝা যাচ্ছে মালিকপক্ষ উঠে পড়ে লেগেছিল একটা গরিব শ্রমিকের অন্ন খোঁচাতে। তাতে বাধা দেয় মহিউল আর তার সঙ্গীরা। সংখ্যায় তারা প্রায় 1000 হবে। মালিকপক্ষ শেষ পর্যন্ত সুবিধে করতে না পেরে মহিউলকে সরাবার পন্থা খুঁজতে থাকে। মহিউলের নামে নানা রকম দুর্নাম রটাতে থাকে। আসলে লেবার অফিসার স্বার্থসিদ্ধির জন্যই নিজেই এমন ষড়যন্ত্র চালাতে থাকে। সত্যবাদী, কর্মনিষ্ঠ অথচ নিতান্তই গরিব শ্রমিক মহিউল হোসেন দিনের পর দিন অত্যাচারিত ও নিপীড়িত হতে থাকে। ইওর অনার, আমার মনে হয় আমার লার্নেড ফ্রেন্ড ইয়ং ব্যারিস্টার নিশ্চয়ই বুঝতে পারছেন এই কেসটা হচ্ছে ধনী আর নিঃস্বের দ্বন্দ্ব। স্বাভাবিকভাবে সারা পৃথিবী জুড়ে আজ যা চলছে এখানেও তাই ঘটেছে। কিন্তু তা কেন হবে? গণতান্ত্রিক সমাজে হতে পারে না। একটা গরিবের মূল্য একটা ধনীর থেকে কম হবে কেন? কেন এই গরিব লোকটাই নির্যাতিত হবে আর ওই ধনী অত্যাচারী জঘন্য গর্হিত কর্মে লিপ্ত লেবার অফিসার ন্যায়ের বিচারে শাস্তি পাবে না? এ কেমন বিচার ব্যবস্থা ইওর অনার? ইওর অনার, আমার মক্কেলকে উনি দোষী ধরে নিচ্ছেন, এতে আমার আপত্তি রয়েছে। উনি যেন আমার এই প্রতিবাদটুকু খেয়াল রাখেন। আমার মক্কেল নির্দোষ সেটা আমি প্রমাণ করে দেব। জঘন্য গর্হিত কর্ম, এই যে কথাগুলো উনি বললেন, তার মধ্যেই লেবার অফিসার যুক্ত নন।
কোনো প্রমাণ এখনো পর্যন্ত ওনার হাতে নেই, শুধুমাত্র মহিউলের মুখের কথা ছাড়া। এসবই মিথ্যে। প্রমাণ আছে, এমন প্রমাণ আছে যা দেখে তরুণ ব্যারিস্টার চমকে যাবেন মিলর্ড। আপনার অনুমতি পেলেই একজন সাক্ষীকে হাজির করব, তার মুখেই শোনা যাবে সব সত্যটা। ইয়েস, পারমিশন গ্রান্টেড। পুলিশের নির্দেশ মতো একটি গুন্ডা গোছের লোক এসে সাক্ষীর বাক্সে উঠল। তাকে বিধিমতো শপথ বাক্য পাঠ করানো হলো। তারপর প্রসিকিউটর জিজ্ঞেস করলেন, তোমার নাম? আমার নাম রহমান হুজুর। কোথায় থাকো তুমি? থাকি হুজুর বস্তিতে, এই কলাবাগানে। কিভাবে চলে তোমার? কোনো কাজ করো? আগে কিভাবে উপার্জন করো? চাকরি না ব্যবসা? না, সার্ভিস ব্যবসা কোনোটাই করি না। তবে তোমার চলে কিসে? গুন্ডামি করে? সে হুজুর যা বলেন, ভিক্ষে করতে বাপ মাতা শেখায়নি, তাই চুরি করি। ও, তা পুলিশ তোমায় ধরেছে কেন? আমি এসেছি সাক্ষী দিতে হুজুর, আমি ধরা দিয়েছি, এ পাপ আর করবো না। ওই লেবার অফিসারকে চেনো? ওই যে ভদ্রলোককে? হ্যাঁ চিনি হুজুর, খুব ভালো করে চিনি। নমস্কার স্যার। কি করে চিনলে? তুমি কি ওনার কারখানায় কাজ করেছো? আগে না হুজুর, সার্ভিস আমি বাপের জন্মে করিনি। ওই ভদ্রলোক আমায় অন্য কাজ করিয়েছিল একদিন, প্রচুর টাকা আর মদ দিল। কি কাজ করিয়েছিল? কেন করিয়েছিল? একদিন রাতে হুজুর ওই ভদ্রলোক আমায় ওর বাংলায় ঘরে ডেকে নিয়ে গেল, বলল কি টাকা দেব 1000। সেটা কবে মনে আছে? কতদিন আগে? এই ডিসেম্বরের প্রথম দিকে হুজুর। বলল কি মানে একটা লোককে গায়েব করতে হবে, 500 টাকা দিল, সাথে আরো বলল কাম হবে তো ফের 500। আমি শালা রাজি হয়ে গেলাম, লোকটাকে লোপাট করে দিলাম। ভালো করে দেখে বলো তো, ওই লোকটাকে গায়েব করেছিলে কিনা? হ্যাঁ হুজুর, এই জানুয়ারি মাসেই তো করেছিলাম। যা বলছো তার শাস্তি কি জানো? জেল হবে জজ সাহেব, সে তো আমি জানি, তবু এই কাজ করি কারণ টাকা পাই, তা না হলে বউ বেটা তো না খেতে পেয়ে মরে যাবে। এই লেবার অফিসার বাবু চাকরি দেয় না, ঘুষ চায়। মোটা মোটা ঘুষ না দিলে নো চাকরি, খতম, সব খেল খতম। লেবার অফিসার সাহেব, এ তো আপনাকে চেনে, আপনিও কি চেনেন? না, আমি চিনি না, জীবনে চোখেও দেখিনি। হ্যাঁ সে কি লেবার বাবু? হ্যাঁ, তাজ্জব কি বাত হ্যাঁ, আমায় চেনো না? টাকা দিলেন, মদ দিলেন, সব বেমালুম ভুলে গেলেন। ইওর অনার, আমার মক্কেল বলছে উনি লোকটিকে চেনেন না, সুতরাং এই অভিযোগ মিথ্যে, সাজানো। দেখো, থামো থামো ব্যারিস্টার বাবু থামো, তুমি তো ছোকরা ছেলে, তুমি কি বুঝবে, থামো। ভদ্রভাবে কথা বলতে জানো না রহমান? উনি কি তোমার ইয়ার দোস্ত? উনি এই আদালতের একজন সম্মানের লোক, যাও ওকে থানায় নিয়ে যাও। জজ সাহেবের নির্দেশে রহমানকে থানায় আটকে রাখার জন্য পুলিশ পাহারায় ঘরের বাইরে নিয়ে যাওয়া হলো। মাফ করবেন লার্নেড কাউন্সিল, এই সাক্ষী অন্যায় করেছে, এজন্যে আমি ক্ষমা চাইছি। লর্ডশিপ যেন এই অন্যায়টুকু মার্জনা করেন। আই অ্যাপোলোজাইজ। ব্যাপারটা অপ্রত্যাশিতভাবেই ঘটে গেল। ইটস ওকে, আমাদের তো এটা রোজের ব্যাপার। আপনিও তো অনেক সময় সাক্ষীদের কাছে এরকম অভদ্র ব্যবহার পেয়ে থাকেন, তাই আমি কিছু মনে করছি না। আমার মক্কেল রহমানকে চেনেন না, দেখেননি, এতেই আমি খুশি। রহমানের সাক্ষী সাজানো মিথ্যে, সেটাই বলতে চাই। ও, ইউ স্টাক টু ইউর ওন পয়েন্টস, দ্যাটস গুড। মিলর্ড, তাহলে বোঝা যাচ্ছে রহমানকে উৎকোচে বশ করে কাজ হাসিল করা হয়েছে। একদিন সন্ধ্যের সময় যখন একা মহিউল কারখানার কাজের পর বেড়াতে বেরিয়েছিল, সুযোগ বুঝে এই রহমানের দলই গিয়ে তাকে অপহরণ করে। প্রমাণের জন্য আমার সাক্ষী আছে, যদি লর্ডশিপ চান তো। না থাক, এনিথিং মোর? ইয়েস মিলর্ড, ফরেন্সিক রিপোর্ট পেলে সব মামলাটা বোঝাতে পারবো। এটা ওনারা এখনও পাঠাননি, তবে এই পর্যন্ত যা বললাম তা সবই সত্য। তার থেকে লর্ডশিপ বুঝতে পারছেন এটা সেই চিরাচরিত মালিক আর শ্রমিক দ্বন্দ্ব। মাননীয় ডিফেন্স কাউন্সিলর, আপনি ক্রস এক্সামিন করতে পারেন, ইফ কোর্ট সো প্লিজেস। দ্যাটস অল মিলর্ড। মিলর্ড, আমার আগে আমার লার্নেড কাউন্সিল যা যা বলেছেন
তার প্রতিবাদে আমি বলতে পারি ওসব কথা সম্পূর্ণ মিথ্যে। আমি প্রমাণ সাক্ষ্য জোগাড় করে পরে আদালতে দেখাবো আমার মক্কেল নির্দোষ। আজ আমার হাতে কোনো প্রমাণ নেই। দ্যাটস অল মিলর্ড। জজ সাহেব তাঁর জামিনের অনুমতির কথা চিন্তা করে পরে আদেশ দেবেন বলে ঘোষণা করলেন। ব্যারিস্টার বেল পিটিশন দাখিল করলেন। সমবেত জনতা ন্যায় বিচারের জন্য আদালতে আবেদনের জন্য পিপিকে অনুরোধ জানাল। পাবলিক প্রসিকিউটর আদালতের প্রায় সকলকেই এই বলে শান্ত করলেন, অন্যায় যদি কেউ করে তার চরম শাস্তি হবেই। গণতান্ত্রিক দেশে এ ধরনের কার্যকলাপ চলতে দেওয়া যাবে না। আইন মহিলকে বাঁচাবে। যদি দোষ প্রমাণিত হয় তাহলে লেবার অফিসারকে চরম শাস্তি দেবেই দেবে, রেহাই নেই। বলাই বাহুল্য আদালতে উপস্থিত জনতা প্রায় সকলেই মহিউলের বন্ধু, কারখানার শ্রমিক। তারাই সুবিচার চায়। লেবার অফিসারের জেল হোক, এই ছিল তাদের স্লোগান। প্রসিকিউটরের কথায় খুশি হয়ে তারা চুপ করে রইল। জজ সাহেব 1 মাস পরে আবার আদালত বসবে বলে সেদিনের মতো আদালতের কাজ মুলতবি রেখে আসন ছেড়ে ছোট ঘরে চলে গেলেন। বিমর্ষ মুখে তরুণ ব্যারিস্টার আদালত থেকে বেরিয়ে এলেন। পুলিশ লেবার অফিসারকে হাজতে নিয়ে চলে গেল। লেবার অফিসারকে জামিনে মুক্তি দেওয়া হলো না। 1 মাস পরে নির্দিষ্ট দিনে আদালত আবার বসল। তবে ফরেন্সিক রিপোর্ট এলো না বলে আবার 15 দিন সময় চাইলেন দুপক্ষই। সময় মঞ্জুর হল। 15 দিন পর যথারীতি আদালতে মামলাটা উঠল। প্রসিকিউটর পরপর অনেক সাক্ষী দিলেন। এবার বিবর্ণ মুখে ক্লান্ত পদক্ষেপে আসামির কাঠগোড়াতে উঠে দাঁড়ালেন লেবার অফিসার। তরুণ ব্যারিস্টার তাকে জিজ্ঞাসাবাদ শুরু করলেন। কতদিন আপনি লেবার অফিসারের পদে কাজ করছেন? 7 বছর। মহিউল কতদিন কাজ করছে? আরও অনেক আগে থেকে, বোধহয় বছর 10 হবে। কেমন কাজ করে? ওর সার্ভিস রেকর্ড কেমন? ভালো নয়। সিসিআর ওর চিরদিনই খারাপ। মহিউল ইউনিয়নের কাজই করে, কুলি খাপায়, স্ট্রাইক করায়, নিজের কোনো কাজ করে না। মিলর্ড, এসব প্রশ্ন শুধু অবান্তর নয়, এসব ইউজলেস প্রশ্নে বোঝা যাচ্ছে আমার ফ্রেন্ড আইন বিষয়ে এখনো যথেষ্ট অজ্ঞ। ক্রস এক্সামিনেশনে তার দক্ষতা আসেনি, উনি ক্ষান্ত হন। ইয়োর অনার, আমি আদালতকে জানাতে চাইছি যে মহিউল কারখানার কর্মী হিসেবে খুব সুনাম পায়নি। এর জন্য দায়ী তার কর্মবিমুখতা ও ঔদ্ধত্য। মহিউল কাজ ফাঁকি দিয়ে রোজ সকালে 8টা থেকে বিকেল 5টা অবধি ইউনিয়ন করে। অসঙ্গত দাবি আদায়ের জন্য কারখানায় গণ্ডগোল সৃষ্টি করে। Yes, proceed. You raised an important point. থ্যাংক ইউ ইয়োর অনার। আচ্ছা লেবার অফিসার, মহিউল কি খুব বেশি ছুটি নিত? মানে যখন তখন? সেটা আমি জানি না, ডিপার্টমেন্ট বলতে পারবে। আপনি ছুটি নেন? শেষ কবে নিয়েছিলেন ভেবে বলুন তো। আই অবজেক্ট। সময় নষ্ট ছাড়া এসব প্রশ্ন করার কোনো দাম নেই ইয়োর অনার। এক্ষুনি বুঝবেন না আছে কি নেই, বলুন আপনি। হ্যাঁ, ছুটি নিয়েছিলাম গত বছর ডিসেম্বরে। জয়েন করেছি জানুয়ারিতে। পুরীতে বেড়াতে গেছিলাম। হোটেলে ছিলাম, নাম সমুদ্রিকা হোটেল। ইয়োর অনার, আমার ক্লায়েন্ট বলছেন গত বছর ডিসেম্বরে তিনি ছুটি নিয়েছিলেন, জয়েন করেছেন জানুয়ারিতে। এবার তাহলে আমাদের লার্নেড পাবলিক প্রসিকিউটর যে সাক্ষী এনেছিলেন তার কথা স্মরণ করাচ্ছি। সাক্ষীর নাম রহমান। সে প্রশ্নের উত্তরে বলেছিল লেবার অফিসার তাকে ডিসেম্বরের একদিন রাতে তার বাংলোতে ডেকে 500 টাকা ইনাম আর বোতল বোতল মদ খাওয়ান। এখন প্রশ্ন হচ্ছে, যে লোকটি পুরীর সামুদ্রিকা হোটেলে সারা ডিসেম্বর মাস কাটালো, সে কি জুট মিলের বাংলোতে ওই একই মাসে রহমানকে 500 টাকা দপ্তরি দিয়েছিল? কোনটা সত্যি? মিলর্ড, রহমান মিথ্যে কথা বলছে, এই আমার নিবেদন। আমার ক্লায়েন্ট সম্ভ্রান্ত ঘরের মানুষ, তার পক্ষে এ ধরনের কাজ করা অসম্ভব। একটা ট্রাঙ্ক কিনে তার ভেতরে একটা মানুষকে ভরে ট্রেনে চালান দেওয়া তার পক্ষে কল্পনাতীত। আর তাছাড়া কেউ এই কুকর্মের সাক্ষীও নেই মিলর্ড। আপনার ক্লায়েন্ট যে গিল্টি নন তার সপক্ষে যুক্তি দিয়ে মহিউল হোসেনের অভিযোগ মিথ্যে বলে আদালতে প্রমাণ করুন। মিলর্ড, ফরেন্সিক রিপোর্ট এখনো আদালতে এসে পৌঁছয়নি। লর্ডশিপ যেন এই রিপোর্ট আসা অবধি অনুগ্রহ করে অপেক্ষা করেন।
এই আমার প্রার্থনা। মহিউল কেসের সমস্ত এক্সিবিট যা ফরেন্সিকে পাঠানো হয়েছিল সবই এসে গেছে। যত শুনেছি ফরেন্সিক বিশেষজ্ঞ রিপোর্ট নিয়ে আসবেন, কবে তা জানি না, সেটা পিপি বলতে পারবেন। ইয়েস ইওর অনার, ফরেন্সিক বিশেষজ্ঞ এখানে উপস্থিত রয়েছেন, তিনিই বলবেন। ইওর অনার, আমাদের রিপোর্ট প্রস্তুত, তবে সেগুলোকে সুদৃঢ় করার জন্য আরও 2 দিন সময় চাইছি। ফরেন্সিকের মূল্যবান রিপোর্টের ওপরই মামলাটা নির্ভর করছে ইওর অনার, তাই ফরেন্সিক বিশেষজ্ঞের আবেদন যেন মঞ্জুর করা হয়। আদালতের কাছে সেই অনুরোধ করব। ওই দিন রিপোর্ট না পেলে এই কেসটার জন্য ফার্দার কোনো দিন দেওয়া হবে না। প্লিজ রিমেম্বার, সামনের বুধবার এই কেসের শেষ তারিখ। অবশেষে সেই স্মরণীয় বুধবার উপস্থিত হল। থমথমে আদালত কক্ষে ঢুকে লম্বা কাঠগোড়ার মাঝখানে দাঁড়ানো মৃত্যুভয়ে আতঙ্কিত লেবার অফিসারকে একবারের জন্য দেখে নিলাম আমি। মহিউলের অভিযোগ খণ্ডন করার কোনো অস্ত্র তার কাছে নেই। রণক্ষেত্রে তার পরিণতি নির্ঘাত মৃত্যু। আপনি ফরেন্সিক বিশেষজ্ঞ? আগে হ্যাঁ। আপনি মহিউলের কেসের এক্সিবিট পরীক্ষা করেছেন? হ্যাঁ, রিপোর্ট সঙ্গেই এনেছি, অ্যানালিটিক্যাল রিপোর্ট। আপনার রিপোর্ট বিশ্লেষণ করতে অনুরোধ করছি। ধন্যবাদ। 1 মিনিট প্লিজ, কাগজপত্রগুলো একটু সাজিয়ে নিই। ইয়েস, প্রসিড। ইওর অনার, এই আদালতে উপস্থিত সবাই হাওড়ার বন্ধ ট্রাঙ্কের কাহিনী শুনেছেন। বিরাট একটা ষড়যন্ত্র করে মহিউল হোসেন নামে একজন শ্রমিককে দম আটকে মেরে ফেলার ব্যবস্থা করা হয়েছিল। সে কথা আমরা মহিউলের স্টেটমেন্টেই পেয়েছি। কিন্তু মহিউল মারা যায়নি। তার কারণ হিসেবে আপনারা হয়তো বলবেন আয়ুর জোর, সেটা ঠিকই, তবে এটাও ঠিক যে ও যাতে মারা না যায় তার ব্যবস্থাও কিন্তু হত্যাকারী করে দিয়েছিল, যদিও সেটা খুব একটা কার্যকরী হয়নি। ক্ল্যারিফাই প্লিজ। বলছি মিলর্ড, সবার প্রথমে আসা যাক ট্রাঙ্কের ভেতরের ফুটোগুলোর কথায়। পরীক্ষা করে আমরা ট্রাঙ্কের ভেতরের এক কোণে 4টে ছোট ছোট গর্ত পেয়েছি। এই গর্তগুলোর ওপর যে প্লেট ঢাকা দেওয়া ছিল তার সবকটাই বাঁকানো, কিন্তু পরীক্ষায় দেখা গেছে ট্রাঙ্কটা নতুন কেনা। সুতরাং এই ধরনের গর্ত বা বাঁকানো প্লেট থাকার কথা নয়, কিন্তু ছিল। এর থেকে বোঝা যায় ট্রাঙ্কের ভেতরে যাতে বেশি পরিমাণে হাওয়া ঢোকে তার ব্যবস্থা করা হয়েছিল। ট্রাঙ্কের তলাটা নতুন, কোথাও কোনো আঁচড়ের দাগ পর্যন্ত পাওয়া যায়নি। দ্বিতীয়ত, মহিউল হোসেন তার স্টেটমেন্টে বলেছে যে দীর্ঘ 18 দিন তাকে একটা ঘরে বন্দি করে রাখা হয়, তার প্রতি অকথ্য অত্যাচার করে খুন করার ব্যবস্থা করা হয়। তারপর রুমালে ক্লোরোফর্ম দিয়ে ওর নাকে চেপে ধরে অজ্ঞান করে ট্রাঙ্কে পুড়ে ফেলা হয়। এত সব কাণ্ডকারখানা করে তারপর রেলগাড়িতে চড়ানো হয়। সে এও বলেছে যে তাকে রসুলপুর নিয়ে যাওয়া হয়েছিল, যার দূরত্ব হাওড়া থেকে প্রায় 60 মাইল। এবার ট্রাঙ্কের ভেতরে পাওয়া তেলের কথায় আসা যাক। ট্রাঙ্কটা পরীক্ষা করে আমরা ট্রাঙ্কের ভেতরে এক জায়গায় মাথায় মাখার সুগন্ধি তেলের ছাপ পাই। বলাই বাহুল্য সেটা ভেজিটেবল অয়েল, কিন্তু নতুন ট্রাঙ্কে তেলের দাগ এলো কোথা থেকে? সম্ভবত মহিউল বলে যে লোকটা ট্রাঙ্কের মধ্যে শুয়েছিল তারই মাথার তেল ওই ট্রাঙ্কের গায়ে লেগেছে। তা কি করে হবে? মাথায় তেল মাখলে কতদিন তেল থাকে? মাথায় তেল মাখলে সেই তেলটুকু 48 ঘন্টা অর্থাৎ 2 দিন মাথায় থাকে, তারপর শুকিয়ে যায়। সুতরাং মহিউল 2 দিনের মধ্যে কোনো এক সময় তেল মেখেছিল। তা কি করে সম্ভব? আর তা যদি প্রমাণ করা যায় তাহলে এ কথা মিথ্যে যে মহিউলকে 18 দিন একটা ঘরে বন্দি করে রাখা হয়েছিল, যে কথা মহিউল তার স্টেটমেন্টে বলেছে। ইয়েস, প্রসিড। যদি আমাকে কেউ খুন করব বলে ঘরে আটকে রাখে, নির্মমভাবে মারধর করে, অকথ্য গালাগালি দেয়, তবে সে কি স্নান করার জন্য সুগন্ধি তেল দেবে না সাবান দেবে? এখন প্রশ্ন হচ্ছে, তাহলে মহিউল তেল পেল কোথায়? পরপর 3 বার হাসপাতালে গিয়ে আমি একটা জিনিস লক্ষ্য করেছি, মহিউল মাথায় মাখার জন্য সুগন্ধি তেল আনাতো। তার গন্ধ ওই তোরঙ্গের ভেতরে লেগে থাকা তেলের গন্ধের সঙ্গে মিলে গেছে, অর্থাৎ ওই বিশেষ ধরনের তেলই মহিউল ব্যবহার করতে ভালোবাসে।
স্বাভাবিকভাবেই সেই তেল সেই মেখেছিল, এবং সে তা মেখেছিল 2 দিনের মধ্যে যে কোনো একটা সময়। এছাড়া আরও প্রমাণ আছে যাতে আদালত বিস্মিত হবেন। কি বলুন? মহিউলের মাথার এবং দাড়ি গোঁফের চুল। মহিউল তার স্টেটমেন্টে বলেছে যে তাকে যেদিন কিডন্যাপ করা হয় সেদিনই সে চুল দাড়ি কেটেছিল। তাহলে সহজেই ধরে নেওয়া যেতে পারে যে মহিউল 18 দিন আগে শেষবারের মতো চুল দাড়ি কাটে। বন্দি অবস্থায় সে চুল দাড়ি কাটতে পারে না। কিন্তু আমি আদালতকে জানাতে চাই যে মহিউলের চুল পরীক্ষা করে আমরা দেখেছি মহিউলের মাথার চুলের বৃদ্ধি ঘটেছে 5 দিনের মধ্যে। মাথার চুলের অগ্রভাগ বা টিপটা পরীক্ষা করে আমরা বলতে পারি কতদিন আগে মাথার চুল কাটা হয়েছে। সেই টিপের আকার মাইক্রোস্কোপে পরীক্ষা করলেই জানা যায়। তা পরীক্ষা করেই আমরা বলছি মহিউলের মাথার চুল খুব বেশি দিনের কাটা নয়, গোঁফের চুলও তাই। দাড়ির চুল 1 সপ্তাহের। মাথার চুল বৃদ্ধির সঙ্গে সঙ্গেই টিপের আকার বদলাতে থাকে, তাই প্রমাণ হয় যে মহিউলের মাথার চুল 4-5 দিন আগেই কাটা হয়েছে। দাড়ি কামিয়েছে সে 1 সপ্তাহের মধ্যে কোনো একটা সময়। তাহলে চুল পরীক্ষা করেও দেখা যাচ্ছে মহিউল মিথ্যে বলেছে। এরপর দড়ির কথায় আসি। আমরা অন্যান্য এক্সিবিটের মধ্যে এক গোছা দড়িও পাই। এই সেই দড়ি। এই দড়ি দিয়ে মহিউলকে বেঁধে ট্রাঙ্কের মধ্যে ফেলে রাখা হয়েছিল, এ কথাও সে বলেছে। তাছাড়া ট্রাঙ্কের মধ্যে তাকে হাত পা বাঁধা অবস্থায় পাওয়া গেছে, এ কথা সত্যি। কিন্তু মহিউলের হাতে বা পায়ে কোথাও কোনো লিগেচার মার্ক অর্থাৎ দড়ির দাগ আমি পাইনি, এমনকি ডাক্তারও পাননি। এখন প্রশ্ন হচ্ছে কেন? যারা বর্বরের মতো নির্মম অত্যাচার করেছিল, ঘরে না খেতে দিয়ে 18 দিন তাকে আটকে রেখেছিল এবং খুন করার ব্যবস্থা করেছিল, তারা যদি দড়ি দিয়ে সত্যিই বাঁধতে চাইতো তাহলে শক্ত করেই বাঁধত, আলতো করে কেন জড়িয়ে দেবে? সব শেষে একটা ছোট্ট ঘটনার কথা উল্লেখ করে আসল বস্তুর ওপর আমার বক্তব্য রাখব। দীর্ঘ 18 দিন মহিউল হোসেন নিখোঁজ হয়েছিল, কিন্তু তার বাড়ির লোকেরা পুলিশের ডায়েরি করেনি। কেন? হাসপাতালেও দৌড়দৌড়ি করেনি। সে ব্যাপারে খোঁজ নিয়ে ইন্সপেক্টর চৌধুরী আমাদের জানিয়েছেন যে গুন্ডারা যখন খুন করার ভয় দেখাতো মহিউলকে, তা নিয়েও সে কোনোদিন থানায় ডায়েরি করেনি এবং মালিককেও জানায়নি। কিন্তু কেন? তার কারণ এও হতে পারে প্রাণ ভয়ে মহিউল মালিকের সাহায্য চায়নি, কারণ লেবার অফিসার মালিকেরই লোক। এখন একটা জিনিস যদি আমরা মনে করি তাহলে জানতে পারবো যে মহিউল ওদের লেবার ইউনিয়নের পান্ডা, সুতরাং মালিকের গুন্ডার ভয় তার কাছে তুচ্ছ। এছাড়া পুলিশের সাহায্য চাইলে ওর হয়ে সাক্ষী দেওয়ার মতো লোকেরও অভাব হতো না। আসলে ওদের মিলের এলাকা থেকে কয়েকজন গুন্ডা হঠাৎ ওকে জোর করে ধরে নিয়ে যাবে, এই ব্যাপারটাই অবিশ্বাস্য। তাহলে কি পাড়ায় একটা বিশ্রী হুলুস্থুলু কাণ্ড ঘটে যেত না? পরের এক্সিবিটে আসুন। ইয়েস ইওর অনার। এবার আসা যাক আসল এক্সিবিট, অর্থাৎ ওই রহস্যময় স্টিল ট্রাঙ্কটার কথায়। আপাতত শুধু ভেতরটা নিয়েই আলোচনা করি। মহিউল ট্রাঙ্কের ভেতরে শুয়েছিল আর ট্রাঙ্কটা ছিল বন্ধ। তাহলে দেখতে হবে মহিউলের বয়স কত, উচ্চতা কত আর ওজন কত। এসব কেন? কারণ প্রসিকিউটর সাহেব 25-26 বছরের একজন ছেলে যদি একটা বন্ধ ট্রাঙ্কের মধ্যে থাকে তাহলে সে কতক্ষণ বেঁচে থাকতে পারবে, এই প্রশ্নটাই আমাদের মনের মধ্যে বিশেষ করে জেগেছিল। এ ব্যাপারে চিকিৎসা বিজ্ঞান শাস্ত্রের রেসপিরেটরি ফিজিওলজির বিশেষজ্ঞ এবং নীলরতন সরকার মেডিকেল কলেজের কলকাতার ফিজিওলজির অধ্যাপক ডক্টর H.L. সাহা মহাশয় বলেছেন, একজন সুস্থ মানুষ প্রতি মিনিটে বাতাস থেকে 250 সিসি অক্সিজেন গ্রহণ করেন এবং প্রতি মিনিটে 200 সিসি কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দেন। 1000 সিসি হচ্ছে 1 লিটার। যে ট্রাঙ্কটা পাওয়া গেছে তাতে বাতাস ধরে 218 লিটার। এটা ব্যাখ্যার দরকার, ঠিক বোঝা গেল না। ইয়েস, আপনি যতটা সম্ভব সোজা করে বলুন। আমি এখনো ব্যাখ্যা করিনি ইওর অনার, শুধুমাত্র এটুকুই বলেছি যে 218 লিটার বাতাস ওই ট্রাঙ্কে ধরে।
তার প্রমাণ হলো ট্রাঙ্কটা লম্বায় 10 সেন্টিমিটার, চওড়ায় 57 সেন্টিমিটার এবং উচ্চতায় 41.5 সেন্টিমিটার। এভাবে আমরা ওটার ভলিউম পেলাম 2,18,025 কিউবিক সেন্টিমিটার, অর্থাৎ 218 লিটার। বেশ, বোঝা গেল। তারপর? এই 218 লিটার বাতাসের সমস্তটাই ট্রাঙ্কের ভেতর ছিল না, কারণ মহিউল যে জায়গাটাতে কুঁকড়ে মুড়ে শুয়েছিল সেখানে বাতাস ছিল না। বাতাস সরিয়ে দিয়ে তবেই তার দেহটা সেখানে ছিল। তার উচ্চতা 5 ফুট 6 ইঞ্চি, ওজন 1 মণ 15 সের। তাহলে দেহটা কতটা বাতাস সরিয়েছে? 125 লিটার। একথা ডক্টর সরকার আমাদের তার রিপোর্টে জানান। তাহলে আপনি বলছেন 218 লিটার বাতাস ট্রাঙ্কে ধরা উচিত ছিল, কিন্তু যেহেতু 115 লিটার বাতাস কম হলো, সুতরাং যখন ট্রাঙ্কটা রেলগাড়িতে আসছিল তখন কি তাতে 93 লিটার বাতাস ছিল? হ্যাঁ, কিন্তু বাতাসের সবটাই তো আর অক্সিজেনে ভরা নয়। অক্সিজেন হচ্ছে বাতাসের 5 ভাগের 1 ভাগ মাত্র। তাহলে 93 লিটারের 5 ভাগের 1 ভাগ ধরা যেতে পারে প্রায় 19 লিটার। আসল হিসেবটা হচ্ছে 18,600 সিসি। আমরা প্রতি মিনিটে অক্সিজেন নিচ্ছি 250 সিসি। তাহলে হিসেব অনুযায়ী 74.24 মিনিট মহিউল ট্রাঙ্কের ভেতরে অক্সিজেন পাবে, অর্থাৎ 1 ঘন্টা 14 মিনিট 24 সেকেন্ড। কিন্তু এতটা সময়ও ওর পাওয়ার কথা নয়, কারণ ট্রাঙ্কটা বন্ধ ছিল। এ কথা ভুললে চলবে না। তাতে কি হলো? তাতে হলো এই যে ট্রাঙ্কের ভেতরে হিউমিডিটি ছিল, কারণ মহিউলের শরীর থেকে ঘাম বেরিয়েছে। সে বেঁচে থাকতে তার শরীরে স্বাভাবিক নিয়মে রক্ত চলাচল হয়েছে, গরম ভাপ বেরিয়েছে। কার্বন ডাইঅক্সাইড বাড়তে বাড়তে ঘরের ভেতরের সমস্ত বাতাসের অক্সিজেনকে গ্রাস করেছে। বাইরে থেকে অক্সিজেন আসার কোনো সুযোগ ছিল না, দরজা বন্ধ ছিল, তাই অক্সিজেন তাড়াতাড়ি শেষ হয়েছে। ফলে আমাদের মহিউলকে মৃত অবস্থায় পাওয়া উচিত ছিল, কিন্তু কেন আমরা পাইনি? কিন্তু আপনিই বলেছেন ট্রাঙ্কের মধ্যে ফুটো ছিল। যদিও সেটা অত্যন্ত সন্দেহজনক, কিন্তু তাও আমরা মহিউলকে জীবিত পেতাম না। তবু তাকে জীবিত পাওয়া গেছে, কারণ মহিউল হোসেনের স্টেটমেন্টটা সম্পূর্ণ মিথ্যে। তাকে রসুলপুর থেকে কেউ ট্রাঙ্কে পুরে পাঠায়নি। হিসেব করে দেখা যায় কার্বন ডাইঅক্সাইড যেভাবে ট্রাঙ্কের মধ্যে বাড়বে, তাতে মহিউল বড়জোর 0.5 ঘন্টা বেঁচে থাকতে পারে। ফুটোর কথা মাথায় রাখলে বড়জোর আরও 10 মিনিট, অর্থাৎ 40 মিনিটের বেশি নয়। কিন্তু 60 মাইল পথ রেলগাড়িতে আসতে কম করে হলেও 1-1.5 ঘন্টার বেশি তো লাগবেই। তাহলে প্রমাণিত হয় মহিউলকে লিলুয়ার কাছাকাছি স্টেশন থেকে কেউ ট্রাঙ্কে ভরে হাওড়াতে পাঠিয়েছিল। তাহলে তাকে 18 দিন লেবার অফিসারের গুন্ডারা একটা ঘরে বন্দি করে রেখেছিল এবং পরে রসুলপুর থেকে ট্রাঙ্কে পুরে হাওড়া পাঠিয়েছে। এই সব কথাই সাজানো। তাছাড়া মহিউলের লুঙ্গিতে গেঞ্জিতে চুল ছাড়াও লাল বালি এবং কয়লা গুঁড়ো পাওয়া গেছে। মহিউল বলেছে যে সন্ধ্যের সময় যখন কাজের শেষে স্নান করে কারখানার পোশাক আশাক ছেড়ে বেড়াতে বেরিয়েছিল, তখন গুন্ডা দল ওকে জোর করে ধরে নিয়ে যায় এবং তারপর ধরে বন্ধ করে রাখে, ইত্যাদি ইত্যাদি। তাহলে ওর পোশাকে বালি কয়লা এগুলো এলো কি করে? এবার আর একটা সূক্ষ্ম কিন্তু উল্লেখযোগ্য এক্সিবিটের কথা বলবো। সেটা হচ্ছে একটা কাগজের প্যাকেটে খানিকটা মাটির মতো জিনিস। এই যে স্যার, এই এক্সিবিটটা। এটা তো মাটি বলে মনে হচ্ছে। কি ওটা? আগে ওটা মাটি, ইওর অনার, গঙ্গা মাটি। এই মাটিটা পুলিশ ইন্সপেক্টর মহিউলের পায়ের তলা থেকে সংগ্রহ করেন। একটা ছোট্ট ছুরি দিয়ে মাটিটা চেঁচে নেওয়া হয়। কিন্তু প্রশ্ন হচ্ছে, মহিউলের পায়ের তলায় গঙ্গা মাটি এলো কি করে? তাকে গুন্ডারা সন্ধ্যের সময় কিডন্যাপ করে বেশ কয়েকদিন একটা ঘরে আটক করে রাখে। তাহলে টাটকা মাটি লাগলো কি করে? সন্দেহ জাগতে আমরা গঙ্গার ধারে মহিউল যে জুট মিলে কাজ করে সেটা ছাড়াও আরও যে কটা জুট মিল আছে সব কটারই ম্যানেজারের সঙ্গে গোপনে পরামর্শ করে সাহায্য চেয়েছিলাম। কি সাহায্য চেয়েছিলেন? ইওর অনার, আমাদের কাছে মহিউলের একখানা ফটো আছে। ওই অঞ্চলের প্রত্যেকটা জুট মিলের ম্যানেজারকে মহিউলের ফটো পাঠিয়ে আমরা জানতে চেয়েছিলাম তার মিলের কোনো কর্মচারী এই ফটোটি চেনে কিনা। এছাড়া মহিউল সেসব মিলে কাজ করেছে কিনা, এইসব।
দুটো মিল থেকে উত্তর এলো, না, ফটোর লোকটাকে কেউ চেনে না। অপেক্ষা করে রইলাম তৃতীয়টার উত্তরের জন্য। হঠাৎ চিঠি এলো, হ্যাঁ, ফটোটা মিলের কয়েকজন শ্রমিকের পরিচিত, যার ফটো তারা দেখেছে তার নাম ফকির আলী মোল্লা। মাত্র 15 দিন সে সেই মিলে চাকরি করে, তারপর বিনা নোটিসে কাজ ছেড়ে দেয়। কোন 15 দিন? যে 18 দিন মহিউল আত্মগোপন করেছিল, সেই 18 দিনের মধ্যে 15 দিন সে ছদ্মনামে অন্য মিলে কাজ করে। কারো নজরে পড়ে যাওয়ার ভয়ে গোপনে গোপনে মহিউল হোসেন গঙ্গার ধার দিয়ে পলিমাটি মারিয়ে মারিয়ে জুট মিলে কাজ করতে যেত। জুট মিলে যে দলটায় সে শ্রমিক হয়ে কাজ করত, সেই দলের সবাই তাকে চিনতে পেরেছে। তবে ওরা চেনে ফকির মোল্লা নামে, মহিউল হোসেন নামে নয়। মিলে শ্রমিকদের অ্যাটেন্ডেন্স রেজিস্টারে দেখা গেছে মহিউল ওরফে ফকির মোল্লা ওই 15 দিনে 2 বার মাইনে পায়। আর সেই টাকা নেওয়ার সময় অতি সাবধানী মহিউল হোসেন মস্ত একটা প্রমাণ রেখে যায় খাতার উপর, ফিঙ্গারপ্রিন্ট। নাম আলাদা হলেও ফিঙ্গারপ্রিন্ট বা হাতের বুড়ো আঙুলের ছাপ পরীক্ষায় আলাদা হলো না। মহিউল যে জুট মিলে শ্রমিক হয়ে রয়েছে আর যে মিলে 15 দিন লুকিয়ে কাজ করেছে, দুটো মিলেই সেই একই আঙুলের ছাপ আছে। সেই দুটো আঙুলের ছাপই আমরা সংগ্রহ করেছি। আমরা পরীক্ষা করে দেখেছি ছাপ দুটো একই, আইডেন্টিক্যাল। আমাদের বিশ্লেষণ এখানেই শেষ, ইওর অনার। এই বলে আমি নিচে নেমে এলাম। লেবার অফিসার কৃতজ্ঞ দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রইলেন। আরও বেশ কিছুক্ষণ আদালত কক্ষ নিস্তব্ধ রইল। সকলের দৃষ্টি পড়ল লেবার অফিসারের ওপর। জজ সাহেব জানালেন, এই কেসের বিচারের রায় আগামীকাল শোনানো হবে। আজকের জন্য কোর্ট এই কেস মুলতুবি রাখার সিদ্ধান্ত নিয়েছে। বিচারক আসন ছেড়ে পাশের ঘরে চলে গেলেন। মহিউলের গেঞ্জি জামা পরীক্ষা করে আমরা লাল মাটি আর যে কয়লার গুঁড়ো পেয়েছি, ট্রাঙ্কের মধ্যেও সেই একই জিনিস ছিল। এই ধরনের লাল মাটি বর্ধমান, আসানসোল এই সব জায়গায় পাওয়া যায়। কলকাতার আশেপাশের মাটি লাল নয়। তা থেকেই মনে হয় মহিউল বর্ধমান বা ওই এলাকার কোনো জায়গায় ছিল। পুলিশ অফিসার একটা মূল্যবান সংবাদ দিয়েছেন। তিনি কোনোভাবে যেন খোঁজ নিয়ে জানতে পেরেছেন মহিউলের এক চাচা বর্ধমানে থাকেন। মহিউল এই ঘটনা ঘটার 3 দিন আগেই চাচার বাড়ি যায়। সেখানেই এই ট্রাঙ্কটা কেনে। এ কথা ওর চাচার বাড়ির দারোয়ান পুলিশকে বলেছে। কেনার পর দারোয়ানের ঘরেই ট্রাঙ্কটা রাখা ছিল। তারপর মহিউল কলকাতা আসার সময় ট্রাঙ্কটা নিয়ে আসে এবং বলাই বাহুল্য তারপরে কোনো ঘটনাক্রমে কলকাতার কাছাকাছি কোনো স্টেশন থেকে রেলগাড়িতে সেই ট্রাঙ্কটা হাওড়ায় এসে পৌঁছয়। আর সেই ট্রাঙ্কের মধ্যে আবদ্ধ ব্যক্তি ছিল মহিউল। পরদিন সন্ধ্যায় চৌধুরী এলো। মহিউল তার অপরাধ স্বীকার করতে বাধ্য হয়েছে। আদালত তার শাস্তির ব্যবস্থাও করেছেন। আর অভিযুক্ত লেবার অফিসার বেকসুর খালাস পেয়েছেন। কোর্ট তোমাদের প্রশংসা করেছেন। খুশি হলে তো? শুধু আদালত প্রশংসা করেছেন বলেই আনন্দ হচ্ছে তা নয় চৌধুরী। আসলে ভালো লাগছে এই ভেবে যে ফরেন্সিক বিজ্ঞানের কাছে মহিউলের হীন ষড়যন্ত্র নতি স্বীকার করতে বাধ্য হলো। তুমি সেদিন বলেছিলে না, ফরেন্সিকের কাজ হলো খুনিকে ফাঁসি কাঠে ঝোলানো, অপরাধীর শাস্তির ব্যবস্থা করা। কিন্তু শুধু তাই নয় চৌধুরী, ফরেন্সিকের কাজ হলো যারা অসহায়, নির্দোষ, নিরপরাধ তাদেরও রক্ষা করা। নাথিং ক্যান এসকেপ ফরেন্সিক, মাই ফ্রেন্ড। এতক্ষণ আপনি শুনছিলেন দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের কাহিনী ফরেন্সিক, কেস নাম্বার 1। চৌধুরীর চরিত্রে শান্তম, পাবলিক প্রসিকিউটরের ভূমিকায় দীপক, ডিফেন্স কাউন্সিলের চরিত্রে রথিন,
লেবার অফিসার, কুলি এবং স্টেশন মাস্টারের ভূমিকায় এনামুল, রহমান এবং পুলিশ কর্মীর চরিত্রে অপূর্ব, গল্প পাঠে মুখার্জি এবং অন্যান্য ভূমিকায় সায়ন, নাট্যরূপ দান চিন্ময়, পোস্টার অ্যান্ড পাবলিসিটি ডিজাইন ডিভাইন কমেডি, সম্পাদনা এবং ধ্বনি পরিকল্পনা মইনুর, সমগ্র পরিকল্পনা এবং পরিচালনা সায়ন। আগামী সপ্তাহে আরও একটি নতুন গল্প নিয়ে হাজির হব আমরা। শুনতে থাকুন রেডিও মিলন 90.4 FM।